বিশ্ব যা ভুলে গেছে মহা প্রাচীন বিস্ময়। স্টার ম্যাপ এবং পাপি, সমৃদ্ধ কাটা। বাগদাদ, রাত 2টা। তিগ্রিস নদী জাতীয় জাদুঘরের ভেঙে পড়া আকাশমুখী জানালার বাইরে একটি কালো অস্ত্রের মতো ঝলমল করছে। নাইরা সুলতানি, এককালে প্রাচ্য প্রত্নতত্ত্বের প্রিয় নায়িকা, এখন চোরের মতো হেঁটে যাচ্ছেন সেই গ্যালারির মধ্যে যেটি তিনি সহায়কভাবে কিউরেট করেছিলেন। তার খ্যাতি বর্তমানে তছনছ হয়ে গেছে জাতিসংঘের সহায়তায় করা এক খনন অভিযানকে জালিয়াতি অভিযোগ করার পর। আজ রাত তার শেষ সুযোগ, রিডেম্পশন অথবা অভিশাপের। তিনি পৌঁছান নিষিদ্ধ কেসটিতে, একটি মাটির স্ল্যাব যা ডিনার প্লেটের আকারে নয়, তার শিলালিপিতে ক্ষুদ্র স্ফটিক হেমাটাইটে প্রলেপিত যা সিকিউরিটি লেজারের নিচে গলগল করে ফলসা। প্লেকার্ডে লেখা রয়েছে অনক্যাটালগড আর্টিফ্যাক্ট 3-7, মূল উৎস বিতর্কিত, নাইরা জানে ভালোভাবেই। তিনি এর রাসায়নিক সিগনেচার ট্রেস করেছেন একটি বিলুপ্ত ব্যাবিলনীয় সম্প্রদায়ের দিকে, যারা আকাশের মানচিত্র জীবন্ত রক্তে তৈরি করেছিল বলে গুঞ্জন রয়েছে। কাপড় হাতে তিনি স্ল্যাবটি বদলে দেন একটি রজনের নকল দিয়ে, তবে যখন তিনি আসল টুকরোটি তার ব্যাগে রাখেন, তখন হেমাটাইটের একটি টুকরো তার আঙুলে লাগে। রক্ত শিলালিপির মধ্যে জমে ওঠে, এবং প্রতীকগুলি একটি চুল্লির জ্বলন্ত কয়লার মতো আগুন ধরে। গ্যালারির মুভমেন্ট অ্যালার্মগুলো জীবন ফিরে পায়, কিন্তু নাইরা স্থবির হয়ে যায় স্ল্যাবটির হঠাৎ গরম অনুভব করে। তার মস্তিষ্কে একটি ভুতুড়ে কোরাস ভরে ওঠে, অ্যাকাডিয়ান, ফার্সি ভাষাগুলি যা সে কখনো পড়েনি। একটি কণ্ঠ, মৃদু, প্রায় মাতৃসুলভ, কোকোর মধ্যে দিয়ে আসতে আসে, সুলতানি সেই নাম যা তারা তোমাকে দিয়েছে, শিশু। নদী মনে রেখো, থ্রোন মনে রেখো। স্ল্যাবটির ঝলক চলে যায়, এবং একটি একক লাল বৃত্ত এখন মাটি খোদাই করা হয়েছে, এবং অসম্ভবভাবে নাইরার হাতে প্রতিফলিত হয়েছে। তিনি রাতে পালিয়ে যান যখন সাইরেন এসে পৌঁছায়, কিন্তু আসল আতঙ্ক পরে ফুলে ওঠে তার হোটেল রুমে। তার পোর্টেবল সিকোয়েন্সারে একটি দ্রুত ডিএনএ স্ক্যান, যা শুধুমাত্র অবশিষ্টাংশ তালিকাভুক্ত করার জন্য ছিল, একটি অসম্ভব ম্যাচ চিহ্নিত করে। স্ল্যাবটির রক্তের ট্রেস তার নিজস্ব রক্তের মতো জেনেটিক্যালি একে অপরের সাথে মিলে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়াল মার্কার সহ। হতবাক হয়ে তিনি প্রথম লাইনের অনুবাদ করেন কাঁপতে থাকা স্টাইলাস দিয়ে, আকাশ খুলতে, উত্তরসূরিকে রক্তপাত করতে হবে। তার মাথায় কোরাস আবার বৃদ্ধি পায়, এবং একটি চূড়ান্ত ফিসফিস শব্দ কেটে যায়। তোমার আসল নাম পাথর থেকে মুছে দেওয়া হয়েছিল, তবে তারারা এখনও মনে রেখেছে। নাইরা তার নোটবুক বন্ধ করে ফেলে, হৃদয় দোলায়। এই স্ল্যাবটির যে কোনো পরিণতি আছে, তা তার শিরায় বাঁধা, এবং বিশ্বের প্রাচীনতম মানচিত্রটি তার পরিচয়ের সীমানা আবার আঁকছে। গ্লাস জিগুরাট, বিধ্বস্ত শান্তি, সমৃদ্ধ কাটা। নুবিয়ান মরুভূমি, ভোর। একটি গোলাপি সোনালী সূর্য, যেটি একসময় কুশ রাজ্যের আস্তানা ছিল, এমন বালির ঢিবির উপরে রক্রও করেছে। নাইরার অস্থায়ী কাফেলা, দুটি ঝনঝন করছে এমন ইউনিমগ, একটি স্যাটেলাইট ট্রেইলার, এবং একটি জেনারেটর যা এক বন্দি মৌমাছির মতো গুঞ্জন করছে। একটি একাকী শিবির তৈরি করেছে স্থানীয়দের দ্বারা আলসিফর্ক নামে পরিচিত, অর্ধেক মাটির নিচে চাপা পড়া একটি পাথরের বলয়ের পাশে, শূন্য একটি কাপড়ের কমান্ড তাঁবুর মধ্যে। গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার তার সবুজ ভূতপূর্ব তরঙ্গ স্ক্রোল করে। প্রতি তৃতীয় স্ক্যান অসম্ভব কিছু দেখায়। একটি নিখুঁত 7 স্তরের কাঠামো যেটি 40 মিটার নিচে অবস্থিত, তার আউটলাইন স্ফটিকের মতো, পাথর নয়। রাফা ওর্তেগা, দলের ভূতত্ত্ববিদ, কম গলায় শীষ দেয়। এটা কোয়ার্জের মতো সিগন্যাল প্রতিফলিত করছে, কিন্তু ঘন, প্রায় হিরের মতো। মিরিয়াম খাতিব, সেডিমেন্টোলজিস্ট, পাল্টা দেয়, কোনো সেডিমেন্ট স্থানান্তর নেই। যাই হোক না কেন, সেটা নিচে তৈরি হয়েছিল, নির্মিত হয়নি। নাইরার সিগিল চিহ্নিত হাতটা শিরশির করতে থাকে। যখনই রাডার কাঠামোটির কাছে পৌঁছায়, স্পাইরালটি বরফের মতো শীতল হয়ে ওঠে। বিকেল নাগাদ দলটি একটি সরু শাফট খনন করে। গরম বাতাস উপরে উঠে আসে, একটি ওজনের গন্ধ নিয়ে যা ত্বককে চুলকায়। প্রথমে নামতে গিয়ে নাইরার হেডল্যাম্প স্ফটিক সবুজ কাঁচের দেয়ালগুলির উপর আলেয়া ফেলে, প্রতিটি ব্লক তামার তন্তু দ্বারা সজ্জিত যা কম শব্দে গুঞ্জরিত, যেন দূরে মৌমাছি। সর্বনিম্ন স্তরে একটি কেন্দ্রীয় ডেইস একটি স্ফটিক অবেলিস্ককে ধারণ করে, যা একটি বৃহৎ পিয়ানো আকারের। এর পৃষ্ঠে সুঁটকি রয়েছে যা তার পালসের দ্রুততর হওয়ার সঙ্গে সঙ্গে জ্বলতে থাকে, প্রতিটি ঝলক তার হৃদস্পন্দনের ছন্দ প্রতিধ্বনিত করে। পাইজোইলেকট্রিক ল্যাটটিস, রাফা মৃদু গলায় বলে, একটি ভোল্ট মিটার চালাচ্ছে যা সঙ্গে সঙ্গে পুড়ে যায়। অবেলিস্কটি নাইরার উপস্থিতিতে প্রতিক্রিয়া জানায়, স্থিরতা তার চুলগুলো উড়িয়ে দেয়, এবং তার হাতের সিগিলটি জ্বলে ওঠে। প্রতিটি প্রোটোকলের বিপরীতে তিনি হাত বাড়ান। যখন ত্বক স্ফটিকের সাথে সংযুক্ত হয়, তখন একটি গভীর বেস চোট ঘরটি প্রকম্পিত করে। বালির উপরে একটি কিলোমিটার চওড়া বিস্ফোরণ ঘটে, ড্রোনগুলি পাহাড়ের ঢালকে পানির মতো কাঁপতে দেখে। তারপর আসে কোরাস, শোনা না হলেও এটি অস্থি ও রক্তে অনুভূত হয়। 1 মিলিয়ন শল্যবিদের সঙ্গীত একসাথে গুঞ্জরিত হয় সাহারা মরুভূমির নিচে, যেন একটি বিশাল সাপ তার চামড়া বদলাচ্ছে মাইলের পর মাইল নিচে। খার্তুম থেকে লুক্সার পর্যন্ত সিসমিক স্টেশনগুলি 6 মাত্রার একটি পলস নিবন্ধিত করে, যা কোনো কেন্দ্রবিন্দু দেখায় না। জিগুরাটের হৃদয়ে
তামার তন্তুগুলি জ্বলে ওঠে, নাইরার হাতের দিকে দৌড়াচ্ছে। একটি দ্বিতীয় সিগিল, প্রথমটির মতো, তার কবজিতে আগুনে খোদাই হয়ে যায়। সে চিৎকার করে, তবে ব্যথা এক আনন্দের মতো অনুভূত হয়, একটি বৈদ্যুতিক নিশ্চয়তা যে অবেলিস্ক তাকে চিহ্নিত করেছে। মাটির উপরে তাঁবুগুলি ভেঙে পড়ে, যানবাহনগুলি উল্টে যায়, এবং মিরিয়াম উদ্বিগ্ন আরবি ভাষায় রেডিও করে, বালি গান গাইছে। নাইরা সরে যায়, আলো কমে আসে, তবে মরুভূমি অস্বস্তিকরভাবে স্থির থাকে, কোনো বাতাস নেই, কোনো পতঙ্গের গুঞ্জন নেই, শুধু পৃথিবীর নিচে শক্তির অবশিষ্ট গুঞ্জন। যখন মেডিকেলরা তার পুড়ে যাওয়া কবজি ব্যান্ডেজ করে, সে লক্ষ্য করে যে নতুন সিগিলটি পুরনোটির সাথে একত্রিত হয়ে একটি আন্তঃসংযুক্ত প্যাটার্ন তৈরি করেছে। দুটি স্পাইরাল যা দ্বিগুণ হেলিক্সের মতো গিঁট বাঁধে। রাফা, ফ্যাকাশে হয়ে, তাকে ড্রোন ফিড দেখায়। এককেন্দ্রিক কাঁচের বলয়গুলি এখন বালির নিচ থেকে সোজা বেরিয়ে আসছে, একটি বিশাল দিকনির্দেশক তৈরি করছে যা 1 ঘণ্টা আগে সেখানে ছিল না। তার সূচকটি দক্ষিণ পশ্চিমের দিকে, সাহারার অনিশ্চিত শূন্যতার দিকে আরও গভীরে। নাইরা বুঝতে পারে যে জিগুরাটটি কখনোই একটি সমাধি বা মন্দির ছিল না, এটি একটি সংকেত, এবং সে একে চালু করে দিয়েছে। যেটি নিচ থেকে প্রতিক্রিয়া জানিয়েছে তা এখনও উঠে আসছে, এবং তার নিজের রক্তে খোদাই করা মানচিত্রটি তার দ্বিতীয় সমন্বয় নির্ধারণ করেছে। মৃতদের ডেকে আনা বাতিঘর, সমৃদ্ধ কাটা। অচিহ্নিত অ্যাজিয়ান দ্বীপ, অর্ধরাত্রি। সাগর কাচের মতো শান্ত, চাঁদ একটি ভাঙা মুদ্রা, মেঘের মধ্যে ভেসে চলে। নাইরার গবেষণার কাটা ইশারা, আধিকারিক না থাকা একটি শোলের পাশে নোঙর ফেলে, যা আধুনিক মানচিত্রে অন্তর্ভুক্ত নয়। জিপিএস গণ্ডগোল করে, কম্পাস ঘোরে। শুধু তারকা মানচিত্রের সর্বশেষ সমন্বয়, একটি স্পন্দিত রুবি বিন্দু যা নুবিয়ান কম্পনের পরে উঁকি দিয়েছিল, এটি দাবি করে যে এই পাথরের স্পেকটি আসলে অস্তিত্বমান। ডেকে দাঁড়িয়ে, দলটি ইতিমধ্যেই দেখতে পায় একটি বাতিঘর, যা 400 মিটার উঁচু, পুইচ কোলের মতো ফিকে, এর বায়ুর মর্মর অঙ্গুলি পাথরের সমান কাটা গহ্বরের মতো, যেন একটি সম্পূর্ণ পাথর থেকে খোদিত। তবে কাছে গিয়ে সত্যটি ভয়াবহ। প্রত্যেকটি ব্লক একটি জীবাশ্ম মানব হাড়ের সেকশন, একে অপরের মধ্যে আন্তযুক্ত যেভাবে একটি মেরুদণ্ডের চাকা গিয়ার মতো। লবণাক্ত বাতাস গহ্বরে ফুৎকার করে, একটি নিচু, শোকময় সুর তৈরি করে যা সবার দাঁত চেপে রাখতে বাধ্য করে। ল্যাম্পরুমের ভিতরে, কালো স্যুট আয়না দেয়াল জুড়ে বসানো থাকে, একটি হেলিক্যাল প্যাটার্নে যা বর্তমানে নাইরার হাতে এবং কবজিতে খোদিত 2টি সিগিলের সাথে মিলে যায়। কেন্দ্রস্থলে দাঁড়িয়ে একটি ঠান্ডা লোহা ব্রেজিয়ার, যা একটি খোলা রিবকেজের মতো আকারে গঠিত। রাফা স্পেকট্রাল স্পাইকগুলি রেকর্ড করে, মিরিয়াম লক্ষ্য করেন যে আয়নাগুলি ব্রেজিয়ারকে ফোকাস করছে যেন একটি টেলিস্কোপ ভিতরের দিকে স্থাপন করা হয়েছে। 0111 AM পুরনো ব্যাবিলনীয় ক্যালেন্ডারে প্রাণীদের দরজা হিসেবে চিহ্নিত সঠিক সময়ে ব্রেজিয়ার নিজে জ্বলে ওঠে। কোনো জ্বালানি, কোনো স্ফুলিঙ্গ নেই। বেগুনি শিখা উপরে পাকানো শুরু করে, প্রতিফলিত হয়ে হাজার হাজার বার, যতক্ষণ না ল্যাম্পরুমটি অবিরাম আগুনের সুরঙ্গ হয়ে ওঠে। বাইরের দিকে, কুয়াশা কোথাও থেকে অজান্তে সৃষ্টি হয়, ঢেউগুলোর উপরে রেশমের মতো পেঁচিয়ে চলে, যেন অদৃশ্য হাতের দ্বারা মুক্ত করা। তারপর আসে জাহাজগুলো। প্রথমে একটি ত্রিরেম, যার পাল পুরানো লিনেন দিয়ে তৈরি, যার কাণ্ডকর্মী হাড়ের কাঠামো সমুদ্র লবণের চাঁদে খনিত। তার পিছনে একটি ভিক্টোরিয়ান ক্লিপার, যার মস্তগুলি ভেঙে গেছে কিন্তু সামহাও বাতাসের বিপরীতে চলে যাচ্ছে। আরও জাহাজ আসে, ফিনিশিয়ান বাণিজ্যিক জাহাজ, মরচে ধরা একটি ইউবাদ, এমনকি একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোম্বারও যা জ্বলে মাছের মতো সাঁতার কাটছে। সকলেই নীরব, সকলেই বাতিঘরের দিকে চলে আসে, তাদের হালগুলি একে অপরের মধ্যে দিয়ে পাশ করে যেন অবচেতন স্মৃতির মতো। নাইরা অনুভব করে যে সিগিলগুলি টানছে, বেগুনি শিখা সাড়া দেয়, এটি দ্বৈত হেলিক্সের আকারে মুড়িয়ে যায়। তার কানে সেই পরিচিত কোরাসের শব্দ শুনতে পায়, কেবল আজ রাতে, এক কণ্ঠ অন্যান্য সব কণ্ঠের উপরে উঠে আসে, তার মায়ের। দ্য পারভানে রোস্তামি, যে একটি খনন প্রকল্পে নিখোঁজ হয়ে গিয়েছিলেন যখন নাইরা 12 বছর ছিল, বিশ্ব তাকে মৃত মনে করেছিল। এখন তার রূপক আকার ধূমকেতুর মতো কুয়াশা থেকে বেরিয়ে আসে, স্বচ্ছ হলেও অবিস্মরণীয়। কন্যা, ভূতীয় কণ্ঠটি ফার্সিতে বলে, তার চোখ দূরের কুয়াশারের মতো ঝলমল করে, কাস্টোডিয়ানরা তোমার হৃদস্পন্দন চায়। তারা রাজার ধ্বনি থামানোর জন্য সে মেশিনটি থামাতে চায়। সে হাত বাড়ায়, তার আঙুল নাইরার গালের মধ্যে দিয়ে চলে যায় যেন ঠান্ডা কুয়াশা। 7 গম্বুজের ক্রসের নিচে ঘুমানো গিয়ারটি খুঁজে বের করো। এবং তোমার রক্ত দাবি করা কোনো ব্যক্তির উপর বিশ্বাস রেখো না। রাফা সেই ঘটনাটি রেকর্ড করার চেষ্টা করে, তার ক্যামেরার লেন্স ভিতর থেকে ভেঙে যায়। মিরিয়াম রক্ষাকারী বাক্যগুলি পাঠাতে শুরু করেন, তবে তার শ্বাস রূপালী হয়ে যায়, এবং তার শব্দগুলো বাতাসে জমে যায়, যেন তুষারের মতো পড়ে। বাতিঘরের ড্রোন একটি চিৎকারে উঠে, শিখাটি একটি একক বেগুনি স্ফুলিঙ্গে ধসে পড়ে যা আকাশে ছুটে যায়, মেঘে ফুটে যায়। ততক্ষণাৎ প্রতিটি ভূত জাহাজ ঘুরে যায়, সেই সংকেতের দিকে চলে যায় এবং রাতের মধ্যে হারিয়ে যায় যেন এটি গিলে ফেলেছে। নীরবতা। ব্রেজিয়ার অন্ধকার হয়ে যায়, আয়নাগুলিতে শুধু দলের ফ্যাকাশে প্রতিচ্ছবি দেখা যায়,
নাইরার প্রতিচ্ছবি বাদে, যা অর্ধেক আয়নার মধ্যে অনুপস্থিত, যেন বাস্তবতা সিদ্ধান্ত নিতে পারে না সে এখনও জীবিত কিনা। ইশারাতে ফিরে, সিগিলগুলি এখন একটি অগ্নিমুখের মতো শীতল হয়ে গেছে, তবে তাদের মধ্যে একটি নতুন চিহ্ন তৈরি হয়েছে, 7টি আন্তঃসংযুক্ত বৃত্তের ছোট একটি সংকেত। তার মায়ের উল্লেখিত 7 গম্বুজের ক্রস। যখন নাইরা এটিকে তার তারকা মানচিত্রে ওভারলে করে, একটি নতুন সমন্বয় জ্বলে ওঠে, এবার ক্রিটের ধ্বংসাবশেষের কেন্দ্রে। বাতিঘর তাদের পেছনে মিলিয়ে যায়, এর মেরুদণ্ডের মতো টাওয়ারটি সমুদ্রের ছিটে মিলিয়ে যায়, যেমন ভোর আসছে, কোনো প্রমাণ ছাড়া যে এটি কখনো দাঁড়িয়েছিল, মায়ের হাতের প্রেতাত্মার সেলফি নাইরার অশ্রুজল মাখানো মুখে ছাপ দিয়ে যাওয়ার ছাড়া। ঘড়ির কাজের মিনোটার ল্যাবিরিন্থ, সমৃদ্ধ কাটা। কনস, ক্রিট, একটি ঝড়ের লবণের স্বাদের প্রাগৈতিহাসিক সূর্যাস্ত। যখন পর্যটকদের ভিড় অনেক আগেই চলে গেছে, নাইরার দল তার তারকা মানচিত্রের নতুন ক্রুশাকার সিগিল দ্বারা পরিচালিত হয়ে দড়ির লাইন পার করে। প্রাচীন ফ্রেস্কোগুলি টর্চলাইটে চকমক করে, ষাট কুস্তি করছে, যুবকরা নাচছে, সাপের সাপট হাতে রানী, সবাই দেখে, যখন আক্রমণকারীরা একটি ফ্ল্যাগস্টোনের স্ল্যাব তোলার চেষ্টা করে যা আধুনিক সময়ে কখনো তোলা হয়নি বলে গুজব রয়েছে। একটি অদ্ভুত পুরানো বাতাস বেরিয়ে আসে, মরহম এবং যন্ত্রতেল দিয়ে গন্ধিত। লুকানো সিঁড়িগুলি নিচে ঘুরে চলে, সত্যিকারের ল্যাবিরিন্থে, একটি ভূগর্ভস্থ গহ্বর যা পুরাণ শিকারীরা মনে করেছিল শুধুমাত্র একটি রূপক। প্রতিটি অবতরণে ব্রোঞ্জের ইনলেগুলি থাকে, পরস্পর সন্নিবেশিত মায়াজাল প্যাটার্নে, যেখানে প্রতিটি রিং পায়ের তলায় ঘুরতে পারে একটি কর্কশ শব্দে। মিরিয়াম বুঝতে পারে, মেঝে নিজেই একটি ধাঁধা, যে পথে তারা চলেছে তা সূর্যরশ্মি ছায়ায় অদৃশ্য হয়ে যায় এবং তারা একে অপরকে ফিরলে তা বিলীন হয়ে যায়। গতি সেন্সরগুলি মারা যায়, কম্পাস আবার ঘোরে। শুধুমাত্র নাইরার খোদিত হাতের তালু অনুভব করতে থাকে, এটি তাদের দিকে আকর্ষণ করছে যেখানে সংশ্লিষ্ট সন্নিবেশগুলির প্রবর্তন হয়ে যায়। দেওয়ালগুলি সামান্য চুম্বকীয় ক্ষেত্রগুলির সাথে স্পন্দিত হয়, অরিচালকামের শিরাগুলি, মিথিক্যাল আটলান্টিয়ান অ্যালয়, প্রলম্বিত হয় যেন সুতির কেবলের মতো পাথরের পেছনে সঞ্চালনা। সপ্তম কনসেন্ট্রিক রিংয়ে, করিডোরটি একটি বৃত্তাকার চেম্বারে প্রসারিত হয় যা আয়নায় আবদ্ধ প্যানেল দ্বারা ডোম করা হয়, যা চিরকাল চলমান অবস্থায় টিল্ট এবং ক্লিক করে, একটি ক্যালাইডোস্কোপের মতো টর্চের শিখার প্রতিফলন। কেন্দ্রে একটি বিশাল ব্রোঞ্জের অটোমেটন দাঁড়িয়ে থাকে, একটি ষাঁড় মাথাওয়ালা যোদ্ধা, যার উচ্চতা 8 মিটার, গিল্ডেড গিয়ারের সংযোগস্থলে, হাড়ের গঠন আন্তঃসংযুক্ত ল্যাবিরিন্থ নকশায়। তার কাঁধে ধুলো জমে আছে, কিন্তু তার চোখ, পলিশ করা হেমাটাইট, নিঃশব্দ বুদ্ধিমত্তা দিয়ে ঝলমল করছে। সেবাস্টিয়ান হেইল, অভিযান আর্থিক সহায়ক এবং স্বঘোষিত প্রত্নতত্ত্বজ্ঞ, সামনে এগিয়ে আসেন, তার ক্ষয়িষ্ণু মিডিয়া সাম্রাজ্য পুনরুজ্জীবিত করার জন্য ফুটেজের প্রতি ক্ষুধার্ত। এই নিলাম মূল্য কল্পনা করো, তিনি মৃদু বলেন, একটি লেজার স্ক্যানার চালু করে। লেজারটি মিনোটরের হেলমেটের ওপর স্পর্শ করে, এবং প্রাণীটি শ্বাস নেয়। ধাতব ফুসফুস ক্রোনের আওয়াজে জেগে ওঠে, গিয়ারগুলি গর্জন করে। পিছনে সরে যাও, বাস, রাফা চিৎকার করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মিনোটরটি ঘুরে দাঁড়ায়, খুরগুলি স্ফুলিঙ্গের মতো উড়ে যায়, তবুও, অবিশ্বাস্যভাবে, তার দৃষ্টি নাইরার ওপর না গিয়ে হেইলের দিকে চলে যায়। অটোমেটনটি তার সামনে নত হয়ে দাঁড়ায়, তার কামানের বাহু মস্তকপূর্বক সেলফির একটি নিদর্শন হিসেবে নিচে নেমে আসে, ব্রোঞ্জের প্লেটগুলি ক্লিক করে নতুন কনফিগারেশনে যা তার ত্বকের দ্বৈত হেলিক্স সিগিলের সাথে মিলে যায়। চেম্বারের মধ্যে একটি কম্পন অনুভূত হয় যেন ল্যাবিরিন্থ নিজেই সাথে সেলাম করছে। হেইল, রেগে, একটি ম্যাগনেশিয়াম ফ্লেয়ার মেশিনে ছুড়ে দেয়। এটি আমি আবিষ্কার করেছি, তিনি গর্জন করেন। মিনোটরের স্তনের প্লেটগুলি জিভের মতো খুলে যায়, এর মধ্যে গলিত সোনালি আলোর একটি কোর উন্মুক্ত হয়ে যায়। তরল ধাতু একটি জিভের মতো বেরিয়ে আসে, হেইলের বাহুতে একটি ল্যাবিরিন্থ ট্যাটু রেখে যায় যা সাদা গরম হয়ে জ্বলতে থাকে, তারপর তার ত্বকের নিচে ঢুকে যায় যেন তার মাংসকে ভিতর থেকে খাচ্ছে। তিনি চিৎকার করে পড়ে যান, তার শিরা একটি ফ্র্যাক্টাল ধাঁধার মতো জ্বলতে থাকে। অটোমেটনটি উঠে দাঁড়ায়, পেছনে সরে যায়, এবং উপরে আয়নাগুলি ঘুরে যায়, হোলোগ্রাফিক তারকা মানচিত্রগুলি মেঝেতে প্রকটিত হয়। রেখাগুলি একটি কালো পাথরের পিরামিডের দিকে চলে যায় যা অচেনা নক্ষত্রমণ্ডলে বসে, তবে রাফা বলছে বলিভিয়ার দক্ষিণ আকাশ। যখন চিত্রটি স্থিতিশীল হয়, ল্যাবিরিন্থের দেওয়ালগুলি স্থানান্তরিত হতে শুরু করে, একে একে প্রবাহ বন্ধ করতে থাকে। মিরিয়ামের বিবর্ণচাকী চিহ্নগুলি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। নাইরা বুঝতে পারে যে মিনোটরটি রক্ষক এবং চাবি, এটি তার রক্তের শিরোনামে সাড়া দিয়েছে কিন্তু হেইলের লোভের জন্য শাস্তি দিয়েছে। সে তার সিগিল চিহ্নিত হাতটি প্রাণীর কামানটির ব্লেডে রাখে। ধাতু তাৎক্ষণিকভাবে শীতল হয়ে যায়, ল্যাবিরিন্থ বর্জন করে, পথগুলি পুনরায় সজ্জিত হয়, এবং একটি সোজা করিডোর তৈরি হয় যা তাদের উপরে ফিরে আসতে সাহায্য করে। তারা আধা জ্ঞানহীন হেইলকে টেনে নিয়ে যায়, তার বাহু এখনও ডার্ক আলোতে পোড়া, নতুনভাবে খোলা পথে। তাদের পেছনে, মিনোটর আবার তার সেন্টিনেল অবস্থানে ফিরে আসে, তবে একটি আয়না প্যানেল এক মুহূর্তের জন্য স্থির থাকে, এটি নাইরার মুখ প্রতিফলিত করে না, বরং তার মাথার উপর একটি মুকুট আকারের শূন্য স্থান দেখা যায়, যেন ল্যাবিরিন্থ নিজেই একটি রাজকুমারী ফিরে আসা উপলব্ধি করেছে।
মাটি থেকে উপরে চাঁদের আলোতে গর্জনের মতো আকাশে বজ্রপাত হয়। হেইলের ট্যাটু বন্ধ হয়ে যায়, অন্ধকার কালো হয়ে স্থির হয়ে যায়। প্যাটার্নটি নিঃসন্দেহে চিহ্নিত, 7টি গম্বুজের ক্রুশ, কিন্তু এখন কেন্দ্রীয় গম্বুজটি অনুপস্থিত, ল্যাবিরিন্থের গলিত চুম্বনের দ্বারা খাওয়া হয়েছে। নাইরা মিনোটারের ব্র্যান্ড থেকে একটি ছোট স্লিভার অরিচালকাম পকেটে রাখে। এটি তার হাতের তালুর বিরুদ্ধে সুর বাজিয়ে চলতে থাকে, যা অবিচ্ছিন্নভাবে আন্দিজের দিকে নির্দেশিত হচ্ছে। ল্যাবিরিন্থ কথা বলেছে, পরবর্তী বিস্ময় অপেক্ষা করছে যেখানে মধ্যরাত আকাশের সাথে মিলে, এবং ঘড়ির কাজের প্রাণীটি উভয় পথ এবং অবাধ্যতার মূল্য চিহ্নিত করেছে। মধ্যরাত পিরামিড এবং হৃদয় থামানো, বিস্তৃত কাটা। একটি চাঁদ এত পাতলা যে মনে হয় এটি কাচে খোদাই করা, এর নিচে দলটি বলিভিয়ার নেভাডো সাজামা মালভূমির খাঁজকাটা মেরুদণ্ডে উঠে যাচ্ছিল। সেখানে একটি আগ্নেয় শীষমণির গহ্বরে লুকিয়েছিল একটি কালো পাথরের পিরামিড, যার প্রান্তগুলি মিল্কি ওয়েকে এত নিখুঁতভাবে প্রতিফলিত করছিল যে তা মহাবিশ্বের একটি নেগেটিভের দিকে তাকানোর মতো মনে হচ্ছিল। প্রতিটি ব্লক ছিল ম্যাগনেটাইট, যা মেটিওর আয়রন দিয়ে ছেদিত, যার শব্দ ছিল মানব শ্রবণ সীমার ঠিক উপরে, একটি অরিদমিক স্পন্দন যা যেন বাতাসকেই সুরে বেঁধে ফেলছিল। অভ্যন্তরে করিডোরগুলি সংকুচিত হয়ে একক অশ্বেত পাথরের কক্ষে পরিণত হয়েছিল, যেখানে একটি পাথরের প্লিন্থ ভাসছিল, বাস্তবে ভাসছিল, মেঝে থেকে 3 সেন্টিমিটার উপরে। রাফা, স্বাভাবিকভাবেই দলের হাস্যরসপ্রিয় ভূতত্ত্ববিদ, বিস্ময়ে হাত বাড়ালেন। ঠিক তার আঙুলের ছোঁয়া লাগতেই প্রতিটি ফ্ল্যাশলাইট নিভে গেল। হৃদয় মনিটরগুলি সোজা হয়ে গেল। সময় এক স্থিতিশীল শূন্যতার মধ্যে বন্ধ হয়ে গেল, যখন রাফার পালস থেমে গেল। পূর্ণ 3 মিনিটের ক্লিনিক্যাল মৃত্যু, যখন পিরামিডের দেওয়ালগুলি নক্ষত্রমণ্ডলগুলির সাথে এমন গতিতে ঝলমল করছিল, যা অসম্ভব মনে হচ্ছিল। যখন সে আবার জীবিত হয়ে নিঃশ্বাস নিল, তখন নক্ষত্রের আলো একটি নতুন সন্নিবেশে ফিরে এল এবং গুঞ্জন থেমে গেল। রাফার চোখ, যা আগে বাদামি ছিল, এখন ফ্যাকাশে, ধাতব রূপালী রঙে জ্বলছিল। সে নিখুঁত সুমেরীয় ভাষায় কথা বলল, তার কণ্ঠস্বর 2টি প্রতিধ্বনির মতো ছিল যা একে অপরের সাথে সিনক্রোনাইজ না হওয়া। আমি শেষ স্থপতি। পৃথিবী সরে যাচ্ছে, অক্ষ থেকে 7 শ্বাস দূরে। পুনঃসজ্জিত করো, অথবা আকাশ ডুবে যাবে। তার কথাগুলি একটি সিসমিক কম্পন সৃষ্টি করল, যা মালভূমির মধ্যে ছড়িয়ে পড়ল, পিরামিডটিকে একটুখানি টেয়ত করে, যেন কাঠামোটি নিজেই সতর্কতার প্রতিক্রিয়া জানাচ্ছিল। দলের সদস্যরা একে অপরের দিকে ভীত চোখে তাকাল, বুঝতে পারল যে পিরামিড শুধু রাফার হৃদয় থামায়নি, এটি তাকে তার জীবন্ত নক্ষত্রীয় কম্পাস হিসেবে রিবুট করেছে। শৃঙ্খলিত কোলসাস, বিস্তৃত কাটা। বলিভিয়ার মধ্যরাতের অশুভ সংকেতের 1 মাস পর, অভিযানটি ম্যাকমুর্ডো স্টেশনে পুনরায় একত্রিত হয়েছিল, যেখানে রাত এবং দিন একক কোবাল্ট আকাশে মিশে গিয়েছিল। রাফার চোখ এখনও সিলভার রঙে জ্বলছিল, যখন সে তাজা এসে ইন্টারফেরোমেট্রি পর্যালোচনা করছিল, অমসৃণ ওয়েব ফর্ম যা রস আইস সেলফের নিচে কিছু বিশাল এবং শূন্য স্থানকে ম্যাপ করছিল। যখন ডেটা পরিষ্কার হয়, সবাই নীরব হয়ে যায়। একটি 400 মিটার উচ্চতা সম্পন্ন মানবাকৃতির সিলুয়েট, যা 2 কিলোমিটার প্রাচীন বরফের নিচে ভ্রূণ অবস্থায় মুড়েছিল। তারা একটি মোবাইল রিগ এয়ার ড্রপ করে, যার মধ্যে একটি ড্রিল এবং এক্সোস্ফেরিক স্পেকট্রোমিটার ছিল, নির্ধারিত স্থানাঙ্কে 4-7 তাপমাত্রায়, এমনকি শ্বাস ও বাক্য শেষ হওয়ার আগে বরফ হয়ে যাচ্ছিল। তবে যখন টাইটানের আউটলাইন গ্রাউন্ড পেনেট্রেটিং রাডারে পরিষ্কার হতে শুরু করল, শীতল বাতাস অদ্ভুতভাবে উষ্ণ হয়ে উঠল, যা ওজনের ধাতব গন্ধে ভরপুর। নাইরা একটি ভিউপোর্ট থেকে তুষার মুছল এবং দেখল ব্রোঞ্জের পাঁজর, প্রতিটি একটি ক্যাথেড্রালের চূড়ার সমান আকারে, একটি স্পন্দিত ফাটল দ্বারা আবদ্ধ ছিল যা প্রস্তর দৈত্যের বুকের মধ্যে ছিল। ফাটলটি গলে ওঠা রঙে ঝলমল করছিল, সূর্যবাতি লাল, অরোরা সবুজ, যেন অন্য মহাবিশ্বের ক্ষত। এগুলো হার্ড নয়, রাফা তার দ্বৈত কণ্ঠে ফিসফিস করে। এগুলো শৃঙ্খল, বরফ গর্জন করল, একটি গভীর আওয়াজ যা রিগের স্টিলের কাঠামোকে কম্পিত করে তুলল। হালকা ফাটলগুলি গ্লেসিয়ারে সাইডওয়ে চলে যায়, কোলসাস থেকে ছড়িয়ে পড়ে যেন এটি তত্ত্বীয় চাপকে বের করে দিচ্ছিল। তারপর একটি গর্জনকারী শব্দের সাথে, শেলফটি নিচে শিয়ার হয়ে গেল। শহরের ব্লক সমান আকারের টুকরোগুলি আলগা হয়ে গেল, একটি বিশাল ব্রোঞ্জের মুখ অর্ধেক বরফের মধ্যে ঢেকে গেছে, বেরিয়ে এসে দেখা গেল। খালি চোখের গর্ত জ্বলতে উঠল, প্রতীকগুলি শিখার মতো ঝলমল করতে শুরু করল, যা ঝড়ের মধ্যে নাচছিল যেন পোড়া তুষারের মতো। ধীরে ধীরে, বেদনাদায়কভাবে, কোলসাস একটি বিশাল হাঁটু বাঁকিয়ে দিল, তার ভর এমনভাবে মহাকর্ষকে বিকৃত করল যে কম্পাসের সূচি ঘুরে গেল। এই গতিটি একটি চাপ তরঙ্গ সৃষ্টি করল, যা দলকে মাটিতে ছিটকে ফেলল। তুষারের ধুলা সুরভিত, নাইরা অনুভব করল যে টাইটানের চেতনা তার মনের মধ্যে আছড়ে পড়ছে। একটি মিনতি কণ্ঠ, আমাকে আরও শক্তভাবে বন্ধ কর। ফাটলটি ধরে রাখতে হবে। কিন্তু এলিয়াস হেইল, তাদের লজিস্টিক্স প্রধান, অন্য পরিকল্পনা নিয়ে এসেছিলেন। সীমাহীন শক্তির দৃষ্টিভঙ্গিতে ভরা, তিনি ড্রিল কলামে মাইক্রো চার্জ লাগিয়েছিলেন। যখন বাকি সবাই রিগটি স্থিতিশীল করতে তৎপর, হেইল একটি নীরব ওভাররাইড কিবোর্ডে চাপ দিলেন। বিস্ফোরণগুলি বিপরীত বজ্রপাতের মতো বোরহোল থেকে রেশ রেশ করে উঠল।
ব্রোঞ্জের লিঙ্কগুলি, যেগুলি যুগ যুগ ধরে বাতাসে পড়ে গিয়েছিল, ভেঙে গিয়ে কোলসাসের বাম হাতটি মুক্তি পেয়ে গেল, একটি ধাতুর বিরুদ্ধে বাস্তবতার চিৎকার ছিঁড়ে গেল। মুক্ত হওয়া বাহুটি বরফের মাটিতে আঘাত হানে, একটি খাঁজ খোদাই করে যা তুষার সত্ত্বেও ধোঁয়া বের হয়। নাইরার হেডসেট সিগন্যালের উপর অ্যালার্মে পূর্ণ হয়ে যায়। সিসমিক শিখর, চুম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা, মহাজাগতিক রশ্মি সুরক্ষা হঠাৎ করে কমে যাওয়া, যেমন পৃথিবী নিজেই পিছিয়ে যায়। টাইটানের মুক্ত হাতটি ঢেউ খেতে শুরু করে, প্রতিটি আঙুল একটি দুর্গ টাওয়ারের মতো, এবং তার বুকের গলিত ফাটলটি আরও বড় হয়ে উঠল, আলো বিস্ফোরণ করে যা পরন্ত তুষারকে তরল আগুনের শলকে পরিণত করছিল। নাইরা হেইলের দিকে দৌড়ে গেল, ক্রোধ মিশ্রিত ভয় নিয়ে। তুমি শুধু একটি শৃঙ্খল ভাঙনি, সে রাইজিং গালির মধ্যে চিৎকার করে বলল। তুমি আকাশও ভেঙে ফেলেছ। উপরে অরোরা অস্বাভাবিক প্যাটার্নে জ্বলে উঠল, 7টি কনসেন্ট্রিক স্ফিরেল, যা রাফার আগের সতর্কবাণীকে মনে করিয়ে দেয়। আর বরফের নিচে কোলসাস উঠতে শুরু করল। কাস্টিয়ান অভ্যুত্থান, বিস্তৃত কাটা। তাদের বরফ ঢাকা গবেষণা জাহাজে অস্থায়ী যুদ্ধ কক্ষ গুঞ্জরিত হচ্ছিল একাধিক ফিডের সঙ্গে, বলিভিয়া থেকে এলআইডিআর স্ক্যান, আন্টার্কটিকার ম্যাগনেটোমিটার স্পাইক, এবং একটি কোল্ড ওয়ার স্পাই স্যাটেলাইটের লাইভ আপলিঙ্ক, যা রাফা কিভাবে যেন তার কাজ পরিবর্তন করতে রাজি করিয়েছিল। যখন সমস্ত ডেটা একত্রিত হল টেবিলটি অরোরাল আলোতে বিস্ফোরিত হল, গিয়ারের 3মাত্রিক জাল, ওয়েই লাইন, এবং গ্রহের ত্রুটি অঞ্চলের একটি জাল যা ধীরে ধীরে পৃথিবীকে ঘিরে থাকা একটি গ্রহাকৃত ইঞ্জিনের আউটলাইন তৈরি করল, যেন একটি অদৃশ্য ঘড়ির কাজের হ্যালো। নাইরার শ্বাস আটকাতে বাধ্য হল। প্রতিটি গিয়ার তাদের দর্শনীয় মেগালিথিক সাইটগুলির সাথে সম্পর্কিত, যেগুলি তারা পরিদর্শন করেছিল বা যা এখনও উত্তোলন করা বাকি ছিল, যতক্ষণ না প্লাজমা পাতলা কন্ডুইটগুলি সেই হাবগুলিকে ম্যান্টেলের মধ্য দিয়ে সংযুক্ত করেছিল। মডেলের কেন্দ্রস্থলে একটি স্ফটিক বল পালস করছিল, যা পৃথিবীর ডায়নামোর প্রতিনিধিত্ব করছিল, যার উপরে একটি কাউন্টডাউন চলছিল, 72 ঘণ্টা 13 মিনিট। পুনরায় আরম্ভ হওয়া উচিত ছিল 3 দিন আগে, রাফা অনুবাদ করল। তার চোখে সিলভার ঝলক ফুটে উঠছে যখন প্রাচীন গ্লিফগুলি তার রেটিনার মধ্যে স্ক্রল করছে। প্রতি 12,000 বছরে ইঞ্জিনটি জিওম্যাগনেটিক ক্ষেত্র পুনঃসামঞ্জস্য করে, পোল ফ্লিপের বিশৃঙ্খলা এড়াতে। আমরা আনুষ্ঠানিকভাবে সময়সীমার বাইরে, এটি সবাই প্রক্রিয়া করার আগেই, বক্ষের দরজা একটি সাইরেনের মতো বন্ধ হয়ে গেল। জরুরি লকগুলি ক্ল্যাং করে ঘরকে সিল করে দিল। দ্য এলিয়াস হেইল ছায়া থেকে বেরিয়ে এলেন, তার ট্রেডমার্ক পার্কা বদলে একটি চারকোল কালো ফ্লাইট স্যুট পরিহিত, যার উপর একটি সিগিল ছিল, যা তারা শুধুমাত্র ভাঙা মন্দিরের সিলের উপর দেখেছিল। কাস্টিয়ান নট, দুটি সাপ একে অপরের লেজ খাচ্ছে একটি স্টাইলাইজড গ্রহের চারপাশে। হেইলের হাসি তুষারের মতো সংকুচিত ছিল। আমি আশা করেছিলাম তুমি এটা আমার আগে বুঝে ফেলবে, কিন্তু সময় শেষ। আসলেই কাস্টিয়ানরা এই ফেইলসেফ তৈরি করেছে। আমার পরিবার তাদের উত্তরাধিকার 40 প্রজন্ম ধরে রক্ষা করে আসছে। তিনি একটি কমান্ড দিয়েছিলেন, ইঞ্জিনটি লাল হয়ে উঠল যেখানে এর অ্যাকচুয়েটরগুলি ঘোরার কথা ছিল। সমস্যা হল, এটি চালু করা মানে ম্যান্টেলের সঞ্চিত টর্শন শুষে নেওয়া। মানবতার জন্য ভালো, কিন্তু সুযোগবাদীদের জন্য খারাপ। তার পেছনে স্ক্রিনগুলি অরবিটাল দৃশ্যের দিকে সরে গেল, স্লিক আর্ক স্টেশনগুলি লাগরাঞ্জ পয়েন্টে অবস্থিত, যার হালগুলি চকচক করছে যেন পালিশ করা ক্রোমের কফিন। হেইলের কণ্ঠস্বর মৃদু হয়ে গেল এক ধরনের শ্রদ্ধা ও লোভের সাথে। যখন ক্ষেত্রটি ভেঙে পড়বে, সূর্যের রশ্মি তা করবে যা যুদ্ধ এবং মহামারী কখনো করতে পারেনি। যখন পৃথিবী আবার পুনরায় সেট হবে, কেবল একটি নির্বাচিত গোষ্ঠী উপরে থেকে এটি দেখবে, এবং একটি শান্ত পৃথিবী গ্রহণ করবে। আকস্মিকভাবে বিদ্যুৎ প্রবাহ ছাদের সেন্সরগুলিতে ক্রল করল, যখন পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার হিকাপ করল, এটি প্রমাণ করে যে তার সময়সূচি কোনো ভান ছিল না। নাইরা ঝাঁপ দিল, কিন্তু হেইলের পাম স্ক্যানার ইতিমধ্যেই প্রতিটি হ্যাচ নিষ্ক্রিয় করে দিয়েছিল। তুমি ইঞ্জিনটি পুনরায় চালু করতে পারবে না, তিনি বললেন, দয়া সহকারে। আমি শেষ এক্সপ্রেশন নোটগুলি বিচ্ছিন্ন করে দিয়েছি। 16 ঘণ্টায় পোলার কাস্পগুলি চিরে যাবে। তখন আমি আর্কেডিয়ায় পৌঁছব। রাফার নতুন দ্বৈত কণ্ঠ সিল করা কক্ষে প্রতিধ্বনিত হল। স্থপতি উত্তরসূরিকে অতিক্রম করে সে উচ্চারণ করল, এবং এক মুহূর্তের জন্য গিয়ারগুলি কাঁপল যেন তার আদেশের অপেক্ষা করছিল। হেইলের চোখে কিছুটা ভয় ঝলকিয়ে উঠল, তারপর দৃঢ় হয়ে গেল। তিনি পিছু হটলেন এবং ইভাকুয়েশন লিফটের দিকে পা বাড়ালেন। স্টিল দরজাগুলি স্লাইড হয়ে বন্ধ হয়ে গেল। অ্যালার্ম বাজতে শুরু করল। জাহাজটি মাটি হলে পড়ে গিয়েছিল যখন জিওম্যাগনেটিক ফ্লাক্স নেভিগেশন 0 ঘুরিয়ে দিচ্ছিল। নাইরা নিজেদের শিথিল হতে দেখেছিল, স্ক্রিনের উপর নজর রেখে স্টল হওয়া কাউন্টডাউনটি দেখে। 35 ঘণ্টা দেরি, সে ভাবল, কিন্তু এখনও অসম্ভব নয়। যদি তারা একটি এক্সপ্রেশন নোডও পৌঁছাতে পারে, সম্ভবত বলিভিয়ার পিরামিড, সম্ভবত এখনও হাঁটু গেড়ে থাকা কোলসাস, তারা হয়তো ইঞ্জিনটিকে ম্যানুয়ালি পুনরায় আরম্ভ করতে পারে। বাইরের দিকে রক্তলাল অরোরা উজ্জ্বল হতে শুরু করেছিল, যে অঞ্চলে এটি আগে কখনো দেখা যায়নি, একটি পৃথিবী যা বিলুপ্তির কিনারায় পৌঁছেছে তা ঘোষণা করছিল। সেন্ট পিটার্সের ছায়ায় বিশ্বাসঘাতকতা, বিস্তৃত কাটা।
রোম একটি রক্তিম অরোরা দ্বারা আচ্ছন্ন ছিল, যা অবশ্যই আর্কটিক আকাশের অংশ হওয়া উচিত ছিল। এর ভূতপূর্ণ আলো রেনেসাঁ ফ্যাসাদগুলির উপর ছড়িয়ে পড়ছিল যেন মার্বলে তাজা রক্ত। ভ্যাটিকানের সুইস গার্ডরা আকাশীয় সংকেত দ্বারা অস্বস্তি অনুভব করে নাইরার দলকে ব্রোঞ্জের দরজা দিয়ে পথ দেখিয়েছিল, যা সাধারণত মাসব্যাপী কূটনৈতিক চুক্তির প্রয়োজন। সেন্ট পিটার্স বাসিলিকা থেকে অনেক নিচে, সেন্টের হার্ড এবং পৌত্তলিক সর্কোফাগাস দ্বারা রেখাযুক্ত ক্যাটাকম্ব করিডোরগুলি পেরিয়ে তারা নেক্রোপোলিসে পৌঁছেছিল, একটি নিষিদ্ধ গুহা যা বলা হয় কনস্ট্যান্টাইন নিজেই থেকেও পুরনো। সেখানে টর্চ হোলোজেন ল্যাম্পের হলুদ আলো এবং মরহমের মিষ্টি পচনের গন্ধের মধ্যে দাঁড়িয়েছিলেন মনসিনিয়র ভিটোরিও স্কারপিয়া, সিক্রেট আর্কাইভের রক্ষক। তার পোশাকগুলি ছিল কালো, সোনালি সেলাইসহ একটি রক্তিম চুড়ি নিয়ে যা কাস্ট্রিয়ানদের দ্বৈত সাপ সিগিলের সাথে সজ্জিত, যদিও সুতোর কাজ এত সূক্ষ্ম ছিল যে বেশিরভাগ চোখই তা মিস করত। তিনি নাইরাকে আশীর্বাদ দিয়ে নয়, বরং একটি প্রশ্ন দিয়ে অভ্যর্থনা জানালেন যা তিনি শান্ত ল্যাটিনে বলেছিলেন, তুমি কি গিয়ার চাও নাকি সত্য? শিশু প্রাচীন সুইচের একটি ফ্লিক দিয়ে স্কারপিয়া একটি ভূগর্ভস্থ রোটুন্ডা উন্মোচন করলেন যা বাসিলিকার ক্রসিংয়ের নিচে সরাসরি খোদাই করা ছিল। মার্বেলের মেঝে সরে গেল, একটি গভীর গর্ত উন্মোচিত হল যা সাসপেনশন ব্রিজের মাধ্যমে সোনালী লোহায় বোনা ছিল। এর কেন্দ্রে ভাসছিল একটি বিশাল ব্রোঞ্জের গিয়ার, 40 মিটার প্রশস্ত, চুম্বকীয় প্রতিরোধে একটি খাদের উপর সাসপেন্ড করা, এত গভীর যে এটি ফ্ল্যাশলাইটের আলোকে শোষণ করছিল। প্রতিটি দাঁত ছিল নক্ষত্রমণ্ডলে খোদিত, তবে একটি কোয়ার্টার স্থির ছিল, একটি স্ফটিকীয় ঢাল দ্বারা আটকে ছিল যা ঠিক একই রঙের ছিল যেটি অ্যান্টার্কটিক কোলসাসের ফাটল থেকে বেরিয়ে এসেছিল। রাফা একটি পোর্টেবল ফিল্ড ড্রাইভার ক্যালিব্রেট করছিল যাতে গিয়ারটি সঠিকভাবে সন্নিবেশিত করা যায়। স্কারপিয়া একটি রিলিকুয়ারি বের করলেন যা একটি মিউজিক বক্সের আকারে ছিল, তার ঢাকনাটি মাদার অফ পিয়ারল চেরুবোদের দ্বারা সজ্জিত। তিনি এটি নাইরার কাঁপানো হাতে চাপিয়ে দিলেন। এর ভিতরে শুকনো গোলাপ পাপড়ির রঙের সিল্কে পোঁতা ছিল একটি ব্রোঞ্জের শিশু পায়ের ছাপ যা একটি সিলভার ডলারের আকারের ছিল। এর হিলের চারপাশে মাইক্রো ইনস্ক্রাইব করা ছিল কাস্টিয়ান নট এবং একটি তারিখ যা নাইরার জন্ম সনদপত্রের সাথে মেলে, তবে যে প্যারিশটি তালিকাভুক্ত ছিল তা ছিল একটি অজানা কনভেন্ট হিন্দুকুশে, তেহরান নয়, যেমনটি সে সবসময় বিশ্বাস করেছিল। একটি ভ্যালাম স্লিপও তার সাথে ছিল, যা পপাল মোমের ছাপ দিয়ে সিল করা ছিল, যখন ইঞ্জিনটি ব্যর্থ হবে তখন এটি প্রদান করা হবে। নাইরার পালস তার কানে বেজে উঠল। দত্তক নেওয়ার গুজবগুলি তার শৈশবকালকে তাড়া করেছিল, তবে এখানে পৃথিবীর সবচেয়ে পবিত্র গম্বুজের নিচে প্রমাণ দেখার মাধ্যমে এটি তার পরিচয়কে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছিল। স্কারপিয়ার কণ্ঠস্বর কোমল হয়ে উঠল। তুমি সোজা চোখের সামনে গোপন ছিলে, সিগনোরা। কাস্টিয়ান রক্তবংশটি ইতিহাসে নিঃশব্দে চলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু এখন উত্তরসূরিরা ভেঙে পড়েছে। একজন আকাশ থেকে আধিপত্য চায়, আরেকজন আমার সামনে দাঁড়িয়ে এখনও পৃথিবীর ভাগ্য নির্ধারণ করছে। সে উত্তর দেওয়ার আগে সিসমিক কম্পনগুলো উপরের কুফারের শতাব্দী পুরনো ধুলোকে ঝাঁকিয়ে দিল। রাফার ট্যাবলেটের অ্যালার্ম সঠিকভাবে উল্লম্ব হয়ে উঠল, ম্যাগনেটোস্ফিয়ার ধ্বংস ত্বরান্বিত হচ্ছে। বরফ গিয়ারটি গর্জন করছিল, এর নক্ষত্রগুলি মৃত আগুনের মতো ঝলমল করতে শুরু করল। তাদের কাছে কিছু মিনিট, হয়তো কয়েক সেকেন্ড ছিল গিয়ারটি মুক্ত করার জন্য। নাইরা তার চোখের কোণ থেকে অশ্রু মুছে ফেলল যা সে দুর্বলতা হিসাবে দাবি করতে অস্বীকার করেছিল এবং আদেশ দিল, হালনাগাদ সুরক্ষিত করুন, ফিল্ড ড্রাইভার প্রস্তুত করুন, জরুরি চার্জ প্রস্তুত করুন। কিন্তু যখন সে দুলতে থাকা কাঁটাওয়াকের উপর পা রাখল, রিলিকুয়ারির ওজন তাকে সবচেয়ে ভারী টুলকিটের চেয়েও বেশি অনুভূত হচ্ছিল, কারণ এর ভিতরে ছিল শুধু একটি পায়ের ছাপ নয়, বরং এই আবিষ্কার যে তার শিরায় একই প্রাচীন আদেশ ছিল যা হেইল তার লাভের জন্য বেঁকেছিল। উপরের দিকে বাসিলিকার ঘণ্টাগুলি বেলা 12টার ঘণ্টা বাজাতে শুরু করেছিল, যদিও রোমে প্রতিটি ঘড়ি 1152 AM পড়ছিল। সময় নিজেই যেন অযথা সরে যাচ্ছিল, গিয়ারের স্থগিত গতি মিরর করছিল। সেই সীমানা ঘণ্টায় নাইরা বেছে নিল। সত্য অপেক্ষা করতে পারে, গিয়ারটি ঘুরতে হবে। এবং তা সহ সে গর্তে নেমে গেল। পায়ের আওয়াজ ব্রোঞ্জের বিরুদ্ধে প্রতিধ্বনিত হল, যা হয় পৃথিবীর হৃদয় পুনরায় চালু করবে, অথবা তার শেষ শ্বাসের সময় চিহ্নিত করবে। ব্লাড কি আল্টিমেটাম, বিস্তৃত কাটা। শেষ এক্সপ্রেশন নোড, একটি সাইক্লোপিয়ান কন্ট্রোল ডেইস যা মিড অ্যাটলান্টিক রিজের 6 কিলোমিটার নিচে পড়েছিল। এটি আরেকটি কক্ষের মতো অনুভূত হচ্ছিল না, বরং পৃথিবীর নিজস্ব হৃৎপিণ্ডের গহ্বরের মতো। লাভা গ্লাসের দেওয়ালগুলি একটি হৃদস্পন্দনের রক্তিম আলয়ে স্পন্দিত হচ্ছিল, গ্লিফগুলি যা বাসল্টের উপর ভেসে যাচ্ছিল যেন পৃথিবীর গলিত কোর দ্বারা প্রক্ষেপিত। কেন্দ্রে দাঁড়িয়েছিল একটি জীবন্ত ব্রোঞ্জের মনোলিথ, যার পৃষ্ঠটি তরল আলোতে সজ্জিত ছিল, যা নাইরার পালসের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে চলছিল যখন সে কাছে আসত। কাঁধের উচ্চতায় একটি খাঁজ ছিল যা মানুষের হাতের ছাপের মতো আকারে ভিজে ঝিলমিল করছিল, অপেক্ষা করছিল। রাফার সিলভার চোখ নিশ্চিত করেছিল যে ভ্যাটিকান কোডেক্স যা ইঙ্গিত দিয়েছিল ব্লাড কি শুধুমাত্র একটি আসল কাস্টিয়ানের জেলনের প্রতিক্রিয়া করবে। হেইলের স্যাবটেজ প্রতিটি রিমোট ওভাররাইড বন্ধ করে দিয়েছিল, এটি ছিল মাস্টার সুইচ।
যদি নাইরা যোগাযোগ সম্পন্ন করতে পারে, একটি চেইন রিয়াকশন, টর্ক পিস্টন, ম্যান্টল রেজোনেটর এবং অরবিটাল সিঙ্ক্রোনাইজার পৃথিবীর ম্যাগনেটিক ডায়নামো পুনরায় ঘোরানোর চেষ্টা করবে, কিন্তু প্রাচীন ম্যানুয়ালগুলি ব্যর্থতার মোড সম্পর্কে অস্পষ্ট ছিল। ম্যান্টল ডেলামিনেশন, অ্যাক্সিয়াল শিয়ার, অপ্রত্যাশিত পোলার ডিসচার্জ। সহজভাবে বলতে গেলে, ইঞ্জিনটি ম্যাগনেটোস্ফিয়ারটি পূর্ণ করতে পারে, অথবা পৃথিবীকে ডিমের মতো ফাটিয়ে দিতে পারে। উপরের দিকে হোলোস্ফিয়ার রিয়েল টাইম টেলিমেট্রি প্রক্ষেপণ করছিল, হেইলের আর্ক ফ্লিট লো অরবিট থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তাদের আয়ন ড্রাইভগুলি থার্মোস্ফিয়ার জুড়ে ক্যালিগ্রাফির ক্ষত আঁকছে। রেডিয়েশন অ্যালার্টগুলি অ্যাম্বার থেকে রক্তিমে তীব্র হয়ে উঠছিল, কারণ ক্ষেত্রটি ঝুঁকছিল। এয়ারলাইন পাইলটরা ইতিমধ্যেই 30,000 ফুট উচ্চতায় অরোরা রিপোর্ট করছিল। প্রতিটি সিদ্ধান্তহীনতার মিনিট মানে আরও একটি শিল্ডিং স্তরের চামড়া খসে পড়া, একমাত্র পৃথিবী যা তাদের কখনো ফিরে ভালোবাসা দিয়েছিল। যখন নাইরা তার হাত ছাপের উপরে ভাসিয়ে রাখছিল, বাসাল্টের মধ্যে কণ্ঠস্বর সেপে উঠল, যা বাজু দ্বারা বলা হয়নি, বরং হার্ড এবং স্মৃতি দ্বারা কম্পিত হয়েছিল। সে তাদের চিনতে পেরেছিল, ডক সুলতানি, যিনি নুবিয়ান জিগুরাটে হারিয়ে গিয়েছিলেন। আশা, ভাষাবিদ, যিনি পিরামিডের ইভেন্ট হরাইজন দ্বারা গিলতে গিয়েছিলেন, এমনকি কোলসাসের ভগ্নাংশ, যা দূর থেকে গর্জন করছে। এটি একটি তৃতীয় সঙ্গীত, তারা একত্রে ভাষায় ফিসফিস করেছিল। এটি ইঞ্জিনের গিয়ারের দ্বারা অজ্ঞাত একটি পথ। এটি একটি ত্যাগের জন্য অনুরোধ করে যা কোনো মানচিত্রে রেকর্ড করা হয়নি। তার মনের মধ্যে ছবি ঝলমল করেছিল, নক্ষত্রমণ্ডলগুলি অসম্ভব সন্নিবেশে ঘুরছে, একটি ব্রোঞ্জের পায়ের ছাপ স্ফটিক আলোতে দ্রবীভূত হচ্ছে, পিরামিডের ভাসমান প্লিন্থটি ফাটছে, একটি গহ্বর উন্মোচিত হচ্ছে যা একেবারে হৃদয় আকৃতির। তার আঙুলের ডগায় ঘাম জমে যাচ্ছিল, যা শোক হিসাবে দাবি করতে সে অস্বীকার করেছিল, এবং তিনি আদেশ দিলেন, হর্নেসগুলি সুরক্ষিত করুন, ফিল্ড ড্রাইভার প্রস্তুত করুন, জরুরি চার্জগুলি প্রস্তুত করুন। তবুও, যখন সে দুলতে থাকা কাঁটাওয়াকের উপর পা রাখল, রিলিকুয়ারির ওজন তাকে সবচেয়ে ভারী টুলকিটের চেয়েও বেশি অনুভূত হচ্ছিল, কারণ এর ভিতরে ছিল শুধু একটি পায়ের ছাপ নয়, বরং এই আবিষ্কার যে তার শিরায় একই প্রাচীন আদেশ ছিল যা হেইল তার লাভের জন্য বেঁকেছিল। দূরে আকাশের উপর অরোরা 7টি স্ফিরেলের মধ্যে সংকুচিত হয়ে উঠেছিল, যা পিরামিডের ভবিষ্যৎবাণীকে প্রতিধ্বনিত করছিল। পৃথিবী 7 শ্বাসে অক্ষ থেকে সরে গিয়েছিল, এবং সে 8তম শ্বাস ত্যাগ করতে যাচ্ছিল। নাইরা তার চোখ বন্ধ করে তার হাতটি আলোকিত খাঁজের দিকে নামাল এবং বেছে নিল। ভাগ্যের অক্ষ, বিস্তৃত কাটা। পৃথিবীর ইঞ্জিনের মূল কক্ষটি আরেকটি কক্ষের মতো ছিল না, বরং একটি একত্বের মতো। ব্রোঞ্জের কাঁটাওয়াকগুলি মোবিয়াস লুপে ঘুরছিল গলিত হেমাটাইটের সমুদ্রের উপরে, যখন আইনিত বাতাসের সাইক্লোনিক প্রবাহ এত দ্রুত ঘুরছিল যে তারা গাইত গানের মতো গুঞ্জরিত হচ্ছিল। কেন্দ্রে একটি জীবন্ত সার্কিটের মঠের স্তম্ভ মাগমা থেকে উঠে এসেছিল, সেই একই মেটিওর আয়রনের শিরাগুলির জাল দিয়ে যা প্রথমবার বলিভিয়ায় দেখা গিয়েছিল। নিদ্রিত সিগিলের রেখাগুলি তার পৃষ্ঠে মাকসার জালের মতো বিস্তার করছিল, একটি চূড়ান্ত পরিবাহী অপেক্ষা করছিল। নাইরা মঠের সরু ডেইসে পা রাখল। ম্যাগনেটোস্ফিয়ারের ব্যর্থতার প্রতিটি কম্পন মেঝের প্লেটগুলির মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল, যার ফলে তার হাটগুলি টিউনিং ফর্কের মতো কম্পিত হচ্ছিল। উপরে হোলোগ্রাফিক টেলিমেট্রি দেখাচ্ছিল হেইলের আর্ক ফ্লিট পালানোর গতিতে চলছিল, নীল ইঞ্জিন প্লিউমগুলি একটি আকাশে বিপরীত লাল হয়ে উঠছিল, যা সূর্যের কাচবিহীন বাতাস দ্বারা রঞ্জিত। সময় উবে গিয়েছিল। সে ভ্যাটিকান রিলিকুয়ারির ব্রোঞ্জের পায়ের ছাপটি তার জ্যাকেট থেকে বের করে নিল, এর ধাতু এখন ত্বকের মতো উষ্ণ, এবং এটি স্তম্ভের উপর চেপে ধরল। একটি হাতের ছাপের খাঁজ খুলে গেল, হৃদয় আকারের, স্লিক, এবং একটু একটু করে স্পন্দিত। তৃতীয় পথটি আবার ফিসফিস করল, এটি একটি কি নয়, একটি চুক্তি। যতটা শান্ত সে নিজেকে অনুভব করছিল না, নাইরা তার বেল্ট থেকে একটি ছিদ্রযুক্ত অশ্বেত পাথরের শার্ট বের করে নিল। ব্লেডটি ছিল মধ্যরাতের পিরামিডের ভাসমান প্লিন্থ থেকে চিপানো, এটি সেই একই সাবঅডিবল কম্পন দিয়ে কম্পিত হচ্ছিল। একটি সিদ্ধান্তমূলক কেটে যাওয়া তার হাতের উপর, এবং রক্তগা ডাক এবং ঝলমলে হল, মাইক্রোস্কোপিক মেটিওর আয়রনের ফ্লেক্স দিয়ে শট হওয়া, যা কাস্টিয়ানরা তাদের রক্তবংশে হাজার হাজার বছর আগে বপন করেছিল। সে তার রক্তাক্ত হাতটি খাঁজে রেখেছিল। পালস। রক্ত ব্রোঞ্জের সাথে মিলল। সার্কিটগুলি সাদা গরম হয়ে ফ্লেয়ার করল, ফ্র্যাক্টাল বিদ্যুতের মতো বাইরে ছড়িয়ে পড়ল। একটি বজ্রপাত গর্জন করল, এটি বায়ুর মাধ্যমে নয়, বরং পৃথিবীর ম্যান্টেলের মাধ্যমে। একসাথে ম্যাগনেটিক পোলগুলি মরতে থাকা তারাগুলির মতো ফ্লিকার করল। উত্তর দক্ষিণে পরিণত হল, দক্ষিণ প্রশ্নচিহ্নে, তারপর এক অদ্ভুত নিস্তব্ধতায় পড়ে গেল। অ্যান্টার্কটিক কোলসাস অর্ধেক উঠে এবং শূন্যে চিৎকার করতে করতে মাঝপথে থেমে গেল। তরল ব্রোঞ্জের শৃঙ্খলগুলি বরফ থেকে বেরিয়ে এসে এর বুকের চারপাশে আবদ্ধ হয়ে গেল, মহাদেশগুলি একে অপরের বিরুদ্ধে ঘর্ষণ করছে। বলিভিয়াতে কালো পাথরের পিরামিডটি নিঃশব্দে জ্বলা শুরু করল, তার মহাজাগতিক আয়না অন্ধ হয়ে গেল, এবং ভাসমান প্লিন্থটি মাটিতে পড়ে গেল, প্রথমবারের মতো 10,000 বছর পর নিস্তেজ।
স্ট্রাটোস্ফিয়ারের উপরে আর্ক স্টেশনগুলির আয়ন ড্রাইভগুলি হিকআপ করল যখন গাইডেন্স অ্যারে তাদের অবস্থান হারিয়ে ফেলেছিল। একে একে তারা ঘুরে উঠল, ইঞ্জিনগুলি স্পার্লিং হয়ে, মহাকর্ষ তাদের নীরব আলোতে পতিত হয়ে নিয়ে গেল। আর তারপর পূর্ণ নীরবতা। কোনো কম্পন, কোনো বাতাস, কোনো ইঞ্জিনের গুঞ্জন। এমনকি নিচে মেঝের তলদেশের মাগমা সাগরও স্থির হয়ে গেল, একেবারে শিলা হয়ে গিয়েছিল। সেই শ্বাস যা পৃথিবীকে পুনরায় সেট করেছে। নাইরার দৃষ্টি সংকুচিত হয়ে গেল, মতটি শুধু তার রক্ত নয়, তার স্মৃতিগুলিকেও শোষণ করছিল, তাদের ইঞ্জিনের কোয়ান্টাম ল্যাটিসে থ্রেড করে। সে অনুভব করল পৃথিবী শ্বাস নেয়, একটি একক, বিশাল শ্বাস, পৃথিবী একটানা এক ধরনের টোনে শ্বাস ছাড়ল যা পৃথিবী থেকে সবচেয়ে বড় ভূমিকম্পের চেয়েও কম ছিল। কোথাও দূরে গির্জার ঘণ্টাগুলি সঠিক সময়ে পুনরায় সন্নিবেশিত হল। অরোরা পর্দাগুলি নিজেদের ফিরে গিয়েছিল মেরু অঞ্চলের দিকে। কম্পাসগুলি কাঁপছিল, খুঁজে পাচ্ছিল না। তার হাঁটুজোড় ভেঙে পড়ল। রাফা তাকে ধরল, সিলভার চোখগুলি ফ্যাকাশে হয়ে গেল কারণ স্থপতির অধিকারী মনোভাব বিদায় নিয়েছিল, পিরামিডের স্থপতি তার দায়িত্ব শেষ করেছেন। উপরে হোলোগ্রাফিক আকাশে একটি নতুন ম্যাগনেটিক গ্রিড ফুটে উঠল, শক্তির রেখাগুলি যা উত্তর মেরুতে নয়, বরং প্রশান্ত মহাসাগরের কেন্দ্রীয় একটি বিশাল শূন্যস্থানে মিলিত হচ্ছিল। চূড়ান্ত মোড। ভোর হরিজনে রক্তবর্ণ হয়ে উঠল। সার্ভে ড্রোনগুলি, যেগুলি একসময় ফ্লাক্স দ্বারা অন্ধ হয়ে গিয়েছিল, এখন স্ফটিক পরিষ্কার ফিড ফিরে পেল। মধ্যসাগরের ঢেউগুলি একটি মনোলিথিক দ্বীপের চারপাশে কাঁপছিল, যা গভীর সমুদ্রের সমতল থেকে উপরে উঠছিল। সাইক্লোপীয় কলামগুলি কালো পাথর এবং ব্রোঞ্জের স্পারোস দিয়ে আকাশের দিকে উঠছিল, একটি কেন্দ্রস্থল মূর্তি ঘিরে। একটি টাইটান, আগ্নেয়ের শীষমণি দিয়ে খোদাই করা। তার উঁচু করা পাথরের হাতের মুষ্টিতে একটি জীবন্ত মাংসের হৃদয় ছিল, যেটি কাস্টিয়ান নটের ট্যাটু দিয়ে সজ্জিত ছিল, হেইলের নিজস্ব, যা মৃত্যুর এবং মহাকর্ষের বিরুদ্ধে এখনও স্পন্দিত হচ্ছিল।